পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয় না, পাকিস্তান ইটসেলফ ইজ এ সন্ত্রাসবাদী রাষ্ট্র। এখন আমি বলবো যে পিওকে দখল করাটা আমাদের জন্য খুব বুদ্ধিমত্তার সলিউশন হতে পারে না। মানে লাহোরকে রক্ষা করার জন্য পাকিস্তানের হাতে আর কিছু ছিল না। আমরা যদি যুদ্ধ না করতাম, বামেরা কি পেহেলগাঁওতে শান্তির বা পেহেলগাঁওয়ের পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নিত? এই যে বামরা যারা ইন্টেলেকচুয়ালরা যারা বিরাট বিরাট গান লাগছেন, তাদের এবার বলুন না যে গান গেয়ে একটু পুঞ্চার রাজৌরি সেলিংটা বন্ধ করে দিত। আমার মনে হয় যে এখন অবধি ইন্দিরা গান্ধী যে পারফরমেন্স করে গেছেন, তার যে সাফল্য, তার সঙ্গে অন্য কোনো প্রধানমন্ত্রীর সাফল্যকেই জোড়া যাবে। পাকিস্তান তার আগে থেকে কিন্তু বলছিল যে আমরা মানে যেহেতু ট্র্যাডিশনাল ওয়ারফেয়ার আমরা যাকে বলি, অর্থাৎ যে নর্মাল যুদ্ধ যেখানে কামান বা দ্রোণ বা এমনি যুদ্ধ, সেখানে পাকিস্তান আমাদের সঙ্গে এঁটে উঠতে পারছিল। যে আমেরিকার এই যে প্রস্তাবটা, তার সেটাকে নরেন্দ্র মোদী হয়তো ভেবেছেন যে যেহেতু ভারতবর্ষের সঙ্গে আমেরিকার ট্রেড ডিলটা আটকে আছে এবং ট্রেড ডিলটায় রাফলি ধরে নেওয়া যাক প্রায় 27% শুল্ক আমাদের ঘাড়ে চেপে আছে, ফলে যদি উনি যুদ্ধবিরতির ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি না হন, তাহলে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কটার ক্ষতি হবে। এটা ওয়ান রিজন। একটা সুযোগ পারহ্যাপস নরেন্দ্র মোদীর কাছে ছিল যে পাকিস্তান সেনাবাহিনীকে আরও দুর্মুষ করে দেওয়ার, এবং সেই দুর্মুষটা হলে 1971 যেটা ইন্দিরা গান্ধী পেরেছিলেন, যে পাকিস্তান সেনাবাহিনীকে এমনভাবে দুর্মুষ করেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল এবং সে সময় বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিল। যে দেশের সেনাবাহিনী, এই যুদ্ধ আমরা দেখেছি, যে দেশের সেনাবাহিনী হামাসের থেকে অস্ত্র কিনে সেই অস্ত্র যুদ্ধে ব্যবহার করে, মানে খুব খারাপ শ্রেণীর রকেট, সেই দেশের সেনাবাহিনী নিজেরই একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী। ভারত পাকিস্তান টানা সংঘর্ষ, তারপর আমরা দেখলাম যুদ্ধবিরতি। ডোনাল্ড ট্রাম্প রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, তার পরবর্তীতে আমরা দেখলাম যে দুই দেশের তরফ থেকে যুদ্ধবিরতি করা হলো, কিন্তু পরবর্তীতে আবারও সেই যুদ্ধ শুরু হলো। যুদ্ধবিরতির কারণ কি? ভারত কেন মেনে নিল এই যুদ্ধবিরতি? কিভাবে দেখছেন? দেখুন, দুটো দেশের দুটো আলাদা বাধ্যবাধকতা ছিল। আমরা যদি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করব, এবং আমি যতটুকু ডিফেন্সকে বুঝি, তাহলে পাকিস্তানের পক্ষে যেটা শিরোপীড়ার কারণ হয়ে গেছিল সেটা হচ্ছে নূরে খান, যেটা পাকিস্তানের ইসলামাবাদের একদম গায়ে যে বিমান ঘাঁটি, সেটাতে যখন আমরা হিট করি। এমনিতে দেখুন, নর্মাল সিনারিওতে বলা হয় যে নূরে খান হচ্ছে পাকিস্তানের বেসিক্যালি ভিআইপিদের জন্য এয়ারপোর্ট, প্লাস ওখানে পাকিস্তানের এয়ারফোর্সের অনেক কিছু আছে। কিন্তু যারা ডিফেন্সের খবর রাখেন তারা সবাই জানেন, এবং নিউ ইয়র্ক টাইমসও সেটা বলেছে, ওটা হচ্ছে পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড অথরিটি। এটা ইসলামাবাদের থেকে ঠিক 10 কিলোমিটার দূরে একটা বিমান ঘাঁটি। তো যেই মুহূর্তে ইন্ডিয়া ওইটা অ্যাটাক করে, পাকিস্তান এটা বুঝতে পেরে যায় যে যদি এরা নূরে খানে অ্যাটাক করে দিতে পারে, তাহলে যে কোনো সময় আমাদের যে নিউক্লিয়ার কমান্ড অথরিটি সেটাকে উড়িয়ে দিতে পারে। যেমন পাকিস্তানের কাছে 170টার মতো নিউক্লিয়ার ওয়ারহেডস আছে, সেটা গোটা পাকিস্তানের বিভিন্ন জায়গায় ছড়ানো আছে, কিন্তু তার কন্ট্রোলিং অথরিটিটা ছিল ওই নূরে খানে। ফলে নূরে খানে অ্যাটাকটা পাকিস্তানের জন্য একটা, যাকে বলে পাকিস্তানের শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেয়। পাকিস্তান তার আগে থেকে কিন্তু বলছিল যে আমরা মানে যেহেতু ট্র্যাডিশনাল ওয়ারফেয়ার আমরা যাকে বলি, অর্থাৎ যে নর্মাল যুদ্ধ যেখানে কামান বা দ্রোণ বা এমনি যুদ্ধ, সেখানে পাকিস্তান আমাদের সঙ্গে এঁটে উঠতে পারছিল না। পাকিস্তানের একের পর এক শহরে ভারতের ড্রোন ঢুকে পড়ছিল, মানে পাকিস্তানের যেটা বহুচর্চিত কোট আনকোট এয়ার ডিফেন্স সিস্টেম, মানে সেটা কোনো কাজ করছিল না। আমাদের ড্রোন যথেচ্ছ, তাদেরকে ড্রোন মিসাইল যথেচ্ছ আক্রমণ করছিল, অথচ পাকিস্তান আমাদের এয়ার ডিফেন্সকে খুব একটা টপকাতে পারছিল না, সেটা গুজরাট হোক, সেটা রাজস্থান হোক, সেটা কাশ্মীর হোক। বাট নূরে খানের অ্যাটাক, ইন্ডিয়ান অ্যাটাক পাকিস্তানের জন্য একদম যাকে বলে নার্ভ পাকিস্তানের ফেল করে যায়। এই সময় যে ডায়ালগটা শুরু হয়, আমার ধারণা, বা নিউ ইয়র্ক টাইমসও তাই বলছে, যে পাকিস্তান আমেরিকাকে বলে যে এবার তো আর কিছু করার নেই, নয় আমাদের নিউক্লিয়ার ওয়ারে যেতে হবে, আর না হলে আমাদের সব ধ্বংস হয়ে যাবে। এইটা থেকে ইউএস ভাইস প্রেসিডেন্ট মানে ভান্স বা ইউএস ফরেন সেক্রেটারি রুবিও, এরা দু দেশের সঙ্গে কথাবার্তা বলেন। যতটুকু আমি, দেখুন, মানে আমি যেভাবে যুদ্ধ কভার করতে অভ্যস্ত, আমি পাকিস্তানের সংবাদপত্রের রিপোর্ট বলছি। এরপরে রুবিও প্রথমে আসিফ মুনিরের সাথে কথা বলেন, বিকজ পাকিস্তানের মোস্ট পাওয়ারফুল ম্যান সবসময় আর্মি চিফ হন। তো আসিফ মুনির বলেন যে আপনি একবার প্রাইম মিনিস্টারকে বলুন। রুবিও শাহবাজ শরীফের সাথে কথা বলেন। শাহবাজ শরীফ বলেন যে ঠিক আছে, আমি যদি যুদ্ধবিরতিতে রাজিও হয়ে যাই, কারণ এটা এরপরে নিউক্লিয়ারের ব্যাপারে চলে যাবে, তাহলে আপনি রাজি করান নরেন্দ্র মোদীকে।
যতটুকু জানা যায় সম্ভবত ভান্স প্রথমে নরেন্দ্র মোদীকে ফোন করেন, কারণ ভান্স তার কিছুদিন আগেই ভারতবর্ষ ঘুরে গেছিলেন, পেহেলগাঁও হামলার সময় তিনি ভারতবর্ষে ছিলেন, কিন্তু যতটুকু জানা যাচ্ছে ভান্সের ফোন নরেন্দ্র মোদী ধরেননি। তখন ভান্স জয়শঙ্করকে ফোন করেন এবং পাকিস্তানের অফারের কথা বলেন, এবং তারপর বোধহয় ভারতবর্ষ এই প্রস্তাবে রাজি হয়ে যায়। দেখুন, এই প্রস্তাবে রাজি হওয়ার দুটো কারণ আমি যতটুকু আমার যুদ্ধ কভার করার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। সেটা হচ্ছে এক হচ্ছে যে আমেরিকার এই যে প্রস্তাবটা, সেটাকে নরেন্দ্র মোদী হয়তো ভেবেছেন যে যেহেতু ভারতবর্ষের সঙ্গে আমেরিকার ট্রেড ডিলটা আটকে আছে এবং ট্রেড ডিলটায় রাফলি ধরে নেওয়া যাক প্রায় 27% শুল্ক আমাদের ঘাড়ে চেপে আছে, ফলে যদি উনি যুদ্ধবিরতির ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি না হন, তাহলে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কটার ক্ষতি হবে। এটা ওয়ান রিজন। দ্বিতীয়ত হতে পারে যে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের যে অন্যান্য স্বার্থ আছে সেগুলোর কথা ভেবে নরেন্দ্র মোদী এটাতে রাজি হয়ে যান। এবার অবশ্যই তার সঙ্গে দুটো প্রশ্ন আসে। সে প্রশ্নটা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী অপারেশন সিন্ধু 7ই মে থেকে শুরু হওয়ার পর থেকে যেরকম ডিসাইসিভলি এগোচ্ছিল, তাহলে একটা সুযোগ পারহ্যাপস নরেন্দ্র মোদীর কাছে ছিল যে পাকিস্তান সেনাবাহিনীকে আরও দুর্মুষ করে দেওয়ার, এবং সেই দুর্মুষটা হলে 1971 যেটা ইন্দিরা গান্ধী পেরেছিলেন, যে পাকিস্তান সেনাবাহিনীকে এমনভাবে দুর্মুষ করেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল এবং সে সময় বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিল। যদি ভারতবর্ষ আরও আগ্রাসী ভূমিকায় থাকতো, যদি ভারতবর্ষ পাকিস্তান সেনাবাহিনীকে যেভাবে একের পর অ্যাটাক করছিল, আমি আবারও বলছি, নূরে খান অ্যাটাক হয়ে যাওয়া মানে পাকিস্তান বুঝে গেছিলো যে তাদের ইসলামাবাদ যে কোনো সময় অ্যাটাক হতো। ইসলামাবাদ 10 কিলোমিটার দূরে, তো যে কোনো সময় অ্যাটাক হতে পারে। এইটা বুঝে যাওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী যেমন একটা রফা চাইছিল, আমাদের পক্ষে সুযোগ ছিল পাকিস্তান সেনাবাহিনীকে আরও দুর্মুষ করে দিয়ে স্বাধীন বালুচিস্তানের দিকে ব্যাপারটাকে ঠেলে দেওয়া, কারণ বালুচিস্তান বহুদিন ধরে স্বাধীনতা চাইছে। সেই একটা প্রসেস আমাদের কাছে ছিল। নরেন্দ্র মোদী সম্ভবত, মানে পলিটিক্যালি বুঝতে গেলে বা রাজনীতির ছাত্র হিসেবে আমার মনে হয় যে নরেন্দ্র মোদী হয়তো সেই সুযোগটা হারালেন। 1971 যেটা ইন্দিরা গান্ধী করতে পেরেছিলেন, যে একেবারে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্মকে তিনি ত্বরান্বিত করেছিলেন, ফ্যাসিলিটেট করেছিলেন, নরেন্দ্র মোদী স্বাধীন বালুচিস্তান রাষ্ট্রের জন্মকে ফ্যাসিলিটেট করতে পারলেন না। আপাতত তাকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে যুদ্ধবিরতিতে রাজি হতে হলো। আপাতত শব্দটা এই কারণে ব্যবহার করছি, দেখুন পাকিস্তান হচ্ছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কুকুরের ল্যাজের মতো। আপনি তাকে ধরে রাখলেই সে সোজা আছে, ছেড়ে দিলেই সে আবার বেঁকাবে। আমি কেন কথা বললাম, ঐতিহাসিকভাবে যদি দেখেন 1971 আমরা পাকিস্তানকে ডিসাইসিভলি হারিয়েছিলাম, সবচেয়ে বড় জয় ছিল। 1971 হারের পর ঠিক 13 বছর বাদে জেনারেল জিয়াউল হক ফিরে আসেন অপারেশন টোপাজ নিয়ে, মানে কাশ্মীরকে অস্থির করার পরিকল্পনা নিয়ে, পাকিস্তানের পরিকল্পনা নিয়ে। জিয়া চলে গেলেন, কিন্তু পাকিস্তান আবার কার্গিল করলো 1999-তে। কার্গিলেও আমরা ডিসাইসিভ ভিক্টরি পেলাম, অটল বিহারী বাজপেয়ী প্রাইম মিনিস্টার। তার ঠিক 8 বছর বাদে পাকিস্তান ফিরল মুম্বাই জঙ্গি হামলা নিয়ে। ফলে পাকিস্তান এমন একটা রাষ্ট্র যে আমি আমার মতো করে যেটুকু বিশ্বাস করি, আমার যেটুকু কাশ্মীর কভার করার অভিজ্ঞতা বা আমার যতটুকু আন্তর্জাতিক রাজনীতির অভিজ্ঞতা, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয় না। পাকিস্তান ইটসেলফ ইজ এ সন্ত্রাসবাদী রাষ্ট্র। যে দেশের সেনাবাহিনী, এই যুদ্ধ আমরা দেখেছি, যে দেশের সেনাবাহিনী হামাসের থেকে অস্ত্র কিনে সেই অস্ত্র যুদ্ধে ব্যবহার করে, মানে খুব খারাপ শ্রেণীর রকেট, সেই দেশের সেনাবাহিনী নিজেরই একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী। যে দেশের সেনাবাহিনী জৈশ-এ মোহাম্মদ বা লস্করে তৈয়বা যেসব জঙ্গিরা মারা গেছেন তাদের শেষকৃত্যে দাফনের সময় চলে যান, সেই দেশের মানে সেনাবাহিনী আসলে জঙ্গি। তাদের সাথে জঙ্গিদের কোনো তফাৎ নেই, ঠিক আছে? কেউ উর্দি পরে করছেন, কেউ উর্দি ছাড়া করছেন। আমি নিজে কার্গিল কভার করেছি, ফলে আমি যেটা মনে করি দিতে চাইবো, কার্গিলেও লোকের প্রথমে ভেবেছিল যে জেনারেল পারভেজ মুশারফ বোধহয় মুজাহিদিনদের পাঠিয়েছেন, পরে দেখা গেছিল না, মুজাহিদিন নয়। কার্গিলের ওপাশ থেকে যারা ঢুকেছিল তারা বেসিক্যালি পাক অধিকৃত কাশ্মীরের স্কার্ডুতে যে ডিভিশনটা পাকিস্তানের আছে, যাকে আমরা টেকনিক্যালি বলি নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি, যারা হাই অল্টিটিউডে যুদ্ধ করতে পারে পাকিস্তানের, তাদের সেনাবাহিনীর একজন ছিল। দখল করার কথা নিয়ে বারে প্রশ্ন উঠছে এই উত্তেজনার মধ্যে। এই সিজ ফায়ার যেটা করা হলো, যুদ্ধবিরতির জন্য কি আরো কিছুটা ব্যাকফুটে চলে গেল পিওকে দখল করা? বা দেখুন, আমি বলবো যে পিওকে দখল করাটা আমাদের জন্য খুব বুদ্ধিমত্তার সলিউশন হতে পারে না। দেখুন, কাশ্মীর এমনিতে একটা ট্রাবলড এরিয়া।
কাশ্মীরের যতটুকু আমাদের নিয়ন্ত্রণে আছে তাতে সেটা অ্যাডমিনিস্ট্রেট করবার জন্য আমাদের প্রায় 1,80,000 মতো সেনা রাখতে হয়েছে, অর্থাৎ 50 লক্ষের জন্য 2 লক্ষর মতো সেনা। এবার যদি আমরা ধরা যাক তর্কের খাতিরে আমরা আমাদের যা সেনা পাওয়ার, আমরা হয়তো পিওকে দখল করে নিলাম, কিন্তু পিওকে দখল করে নিলেও সেখানে যে 70 লক্ষ মানুষ আছেন তারা তো এতদিন পাকিস্তানের সঙ্গে ছিলেন, তারা আমাদের যে ট্রাবলটা দেবেন সেটা নেওয়া না, আমি যতটুকু রাজনীতির ছাত্র হিসেবে মনে করি সেটা খুব যুক্তিযুক্ত না। বরঞ্চ পিও যদি আমরা যদি পাকিস্তানের ডিপ ইনসাইডে যেরকম অ্যাটাক করতে পেরেছি, আমাদের অ্যাটাক করে পাকিস্তানের আর্মি কমান্ডকে এতটা ভেঙে দেওয়া উচিত ছিল। যদি পাকিস্তানের আর্মি আর বালুচিস্তানটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, বালুচিস্তান স্বাধীনতা চাইছে, তাতে বালুচিস্তান পাকিস্তানের বাইরে হয়ে গেলে আমাদের স্ট্র্যাটেজিক্যালি অনেক লাভ ছিল। কেমন লাভ? যুদ্ধবিরতি কি ক্ষতি হয়ে গেল ভারতের জন্য? আমি মনে করি যে যুদ্ধ আরেকটু নরেন্দ্র মোদীর আগ্রাসী মনোভাব ধরে রাখা উচিত ছিল, বিশেষ করে এবারে আমাদের সেনাবাহিনীর যে পারফরমেন্স। মানে দেখুন, আমাদের তো যুদ্ধের বিষয়ে একটা অনেস্ট অ্যাসেসমেন্ট থাকা কথা। আমি যুদ্ধ টাচুট বলা উচিত না, অনেক দিন কভার করছি। আমরা 1971-এর পর কোনোদিন পাকিস্তানের মূল ভূখণ্ড, আমি পাক অধিকৃত কাশ্মীরকে মূল ভূখণ্ড ধরছি না, মূল ভূখণ্ড অর্থাৎ পাঞ্জাবে অ্যাটাক করিনি। আমরা এবার পাঞ্জাবে প্রথমেই অ্যাটাক করেছি, প্রথমেই লাহোরের অদূরে ভাওয়ালপুর এবং মুরিদকেতে অ্যাটাক করেছি। আমরা যারা মানে পাকিস্তানের রাজনীতি নিয়ে পড়াশুনো করি তারা জানি পাকিস্তান বলতে বেসিক্যালি হচ্ছে পাঞ্জাব। সেই জন্যই সিন্ধু অসন্তুষ্ট, সেজন্যই বালুচিস্তান অসন্তুষ্ট, সবাই অসন্তুষ্ট। তো সেই পাঞ্জাব, যেখান থেকে নওয়াজ শরীফ আসেন, যেখান থেকে পাকিস্তানের সব ইম্পর্টেন্ট পলিটিক্যাল লিডাররা আসেন, সেনাবাহিনীর জেনারেলরা আসেন, সমস্ত আইএসআইয়ের চিফরা আসেন, সেই পাঞ্জাবে এবার আমরা অপারেশন সিন্দুরের প্রথম দিনেই আমরা অ্যাটাক করেছিলাম। এবং তারপরে সেটাকে বাড়াতে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাই যে লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা পুরোটা ধসেটা পড়ে, সেটা আমার বক্তব্য বিশ্বাস করার কোনো দরকার নেই। আমেরিকান এম্বাসি তার স্টাফেদের, মানে তার কর্মীদের অ্যাডভাইজারি দিয়ে বলে যে লাহোর থেকে বেরিয়ে যাও, লাহোরে যেভাবে ইন্ডিয়া অ্যাটাক করছে তাদের লাহোরের আর কোনো এয়ার ডিফেন্স নেই। মানে লাহোরকে রক্ষা করার জন্য পাকিস্তানের হাতে আর কিছু ছিল না। আমি যদি যুদ্ধের পরিভাষায় বলি, আমরা যুদ্ধটায় কী করেছি, বারবার ইন্ডিয়াটা খুব সুন্দর ভারতীয় সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, আমরা ঠিক প্রত্যাঘাত করেছি রিটালিয়েটরি সিস্টেমে। এই আমরা এটাকে কী বলি, মানে আমি আমার সাংবাদিক পরিভাষায় বলবো, আমার বুকের উপরে যদি একটা মাছি বসে থাকে, সেই মাছিটাকে গুলি করে মারা হয়েছে যাতে আমি বুঝতে পারি যে আমার হৃৎপিণ্ডও গুলি করা সম্ভব। যদি আমার বুকের ওপর এখানে মাছিটাকে উড়িয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে আমার হৃৎপিণ্ড ফুটো করতে কী অসুবিধে? আমি যখন ইসলামাবাদের অদূরে নূরে খানকে উড়িয়ে দিচ্ছি, তখন আমার ইসলামাবাদে টার্গেট হিট করতে কী অসুবিধা? আমাদের মানে 2 মিনিটের ব্যাপার। এবং আমরা দেখিয়েছি সেটা করে। আমি আমাদের সেনাবাহিনীকে কুর্নিশ জানাবো, অভিবাদন জানাবো যে পাকিস্তানের এয়ার ডিফেন্স বলে কিছু ছিলই না বলে মনে হচ্ছিল। মানে পাকিস্তান যে এত কথা বলে যে আমাদের এয়ার ডিফেন্স, আমরা টার্কি থেকে অমুক কিনেছি তমুক কিনেছি, কোনো কিছু ছিলই না বলে। লাহোরে তো আমেরিকা স্বীকার করেছে লাহোর ওয়াজ ওপেন টু ইন্ডিয়ান অ্যাসাল্ট। আচ্ছা, ইসলামাবাদের নূরে খানে যে আমরা অ্যাটাক করেছি এটা নিউ ইয়র্ক টাইমস লিখছে। ফরগেট অ্যাবাউট ভারতীয় মিডিয়া। এই যে একটা মানে ভারতবর্ষে একটা অতি বামেদের চরিত্র আছে, মানে যুদ্ধে কিছু হয়নি, ভারতবর্ষ কিছু পারেনি বলে প্রচার করা। জাস্ট রিড নিউ ইয়র্ক টাইমস বলছে নূরে খান বিমানবন্দরে মিসাইল আছড়ে পড়ার পর পাকিস্তান কমপ্লিটলি গট আননার্ভড। মানে তাদের, বামেরা তো চাইছে শান্তি, যুদ্ধ চাইছেন না তারা। দেখুন, বামেদের সমস্যা হচ্ছে তাদের যদি এটা বলুন না, যে ধরে নেওয়া যাক তর্কের খাতিরে যে নরেন্দ্র মোদী ভীষণ খারাপ, সবাই খারাপ, ধরে নেওয়া যাক, তাহলে কি পাকিস্তান জঙ্গি পাঠানো বন্ধ করে দেবে? আমরা যদি যুদ্ধ না করতাম, বামেরা কি পেহেলগাঁওতে শান্তির বা পেহেলগাঁওয়ের পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নিত? আবার আমি বলছি, বামেদের আমি অনেকের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছি, অনেক অতি বামেদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছি, তথাকথিত অতি বামেদের ইন্টেলেকচুয়ালদের বলেছি। আই হ্যাভ এ ভেরি সিম্পল কোশ্চেন। প্রথম কথা, এটা আমেরিকা বনাম ভিয়েতনামের যুদ্ধ নয়। আর আপনারা যুদ্ধবিরতি সেজে আপনারা কেউ ক্যাসিয়াস ক্লে বা মোহাম্মদ আলী হবেন না। এটা একটা, আবার আমি বলছি, এটা একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রের সঙ্গে একটা ভদ্র রাষ্ট্রের লড়াই। আমরা নেহেরু, গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার ভাই বল্লভভাই প্যাটেল যে রাজনৈতিক আদর্শ বা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে গেছে, নরেন্দ্র মোদী সেই গণতন্ত্রের প্রধানমন্ত্রী। বলে নরেন্দ্র মোদী কী করবে? নরেন্দ্র মোদী কি মানে সন্ত্রাসবাদীদের কাছে দেশটাকে তুলে দেবেন? আবার বলছি, বামেদের তো কাশ্মীরে বিধায়ক আছেন তারিগামীকে জিজ্ঞেস করা উনি কী চান। দেখুন, বালি বা বেলুড়ে বসে আপনি তো
কুপওয়ারা বা রাজৌরির মানে জীবনটাকে বুঝতে পারবেন না, সেখানে সারাদিন ধরে কতটা শেলিং হয়, কেন শেলিং করে পাকিস্তান, সেখানে কীভাবে বেঁচে থাকতে হয়। সাধারণ কাশ্মীরিরা, আমি বহু কাশ্মীরিকে চিনি, আমাদের পরিবারের সাথে কাশ্মীরের খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তো বহু কাশ্মীরি এই যুদ্ধকে এতটা ওয়েলকাম করেছেন, কারণ তারা চাইছিলেন যে কাশ্মীর স্বাভাবিক অবস্থায় ফিরুক, কাশ্মীরে পর্যটকরা যাক। কাশ্মীরে তো পর্যটক গেলেই সেখানকার সাধারণ মানুষের কাছে টাকা আসবে, তারা যুদ্ধবিগ্রহ করবে না, তারা জঙ্গি আন্দোলনে যাবে না। তো পাকিস্তান পেহেলগাঁও হামলা করে এবং বেছে বেছে হিন্দুদের হত্যা করে ভারতবর্ষে যে সাম্প্রদায়িক বিভাজন করতে চেয়েছিল, সেটাকে সাধারণ কাশ্মীরিরা প্রতিবাদ করেছে। সাধারণ কাশ্মীরিরা ভারতবর্ষের এই প্রত্যাঘাতকে স্বাগত জানিয়েছে। তা না হলে তো ওমর আবদুল্লাহ বলতেন না যে ওরা আবার গোলাবারুদ শুরু করেছে। তো আমি আবার বলছি যে কলকাতার, আমি এই দুটো জায়গাতে আমিও পড়েছি, প্রেসিডেন্সি এবং যাদবপুর। সেখানে বসে কাশ্মীর মাঙ্গে আজাদি বলা যতটা সহজ, প্রেসিডেন্সি কলেজের সামনের বাস্তবতা আর লাইন অফ কন্ট্রোলের বাস্তবতা এক না। লাইন অফ কন্ট্রোলে যখন শেল এসে পড়ে, তখন যে আপনার কী অবস্থা হয়, আপনার গাড়ি বাড়ি তার কী অবস্থা হয়, সেটা কলকাতা শহরের আঁতেল অতিমামরা জানে না। আমি আবার বলছি, যুদ্ধ ভারতবর্ষ মানে নরেন্দ্র মোদীর জায়গায় যদি মনমোহন সিং থাকতেন, তিনি যদি যুদ্ধ বন্ধ করে দিতেন, বামেরা কি গ্যারান্টি করতে পারবে যে পাকিস্তানের তরফ থেকে কোনো সন্ত্রাসবাদী আক্রমণ হবে না? এই যে বামরা যারা ইন্টেলেকচুয়ালরা, যারা বিরাট বিরাট গান লাগছেন, তাদের এবার বলুন না যে গান গেয়ে একটু পুঞ্চায় রাজৌরির সেলিংটা বন্ধ করে দিতে, পাঠিয়ে দিন না গান, বলুন যে পুঞ্চায় রাজৌরিতে গিয়ে সেলিংটাকে গান গেয়ে আপনি বন্ধ করে দিন। দেখুন, যুদ্ধ কেউ করতে চায় না। যে সৈনিক মারা গেছে সে কি যুদ্ধ করতে চেয়েছে? কিন্তু এটা রাষ্ট্রের প্রতি কর্তব্য, এটা রাষ্ট্রকে টিকিয়ে রাখার দায়িত্ব। আমরা যারা এইসব মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কলকাতায় বসে আঁতেল মার্কা কথাবার্তা বলি, তাহলে তারা আসলে কাশ্মীরের বাস্তবতা জানি না। তারা জানি না যে বারামুলায় যে ছেলেটি কাশ্মীরের হয়তো নিজের একটা দোকান তৈরি করেছে, এটা যদি সেল এসে পড়ে, তার দোকান যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার কী হবে? একদমই। আর রাহুল গান্ধী দেখলাম আমরা গত পরশু দিন তিনি দাবি করেছেন যে বিশেষ অধিবেশন যাতে করা হয়, এবং সেখানে দাঁড়িয়ে এই সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি নিয়ে তিনি আলোচনা চাইছেন, যেখানে প্রত্যেকটি বিরোধী দল কিন্তু প্রধানমন্ত্রী বলুন বা দেশের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়া হবে তা স্বাগত জানিয়েছিল সকলে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বিশেষ অধিবেশন থাকলে যুদ্ধবিরতি নিয়ে কি? তার একটা কারণ হয়তো যে আমেরিকান ইন্টারফারেন্সটা হয়তো রাহুল গান্ধীর ভাল লাগেনি। তার ঠাকুমা ইন্দিরা গান্ধী নিক্সনকে উপেক্ষা করে, নিক্সনকে অতিক্রম করে পাকিস্তানের সাথে লড়াইটা লড়েছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। যেভাবে ডোনাল্ড ট্রাম্পের ইন্টারফারেন্সটা নরেন্দ্র মোদী মেনে নিলেন, সেটা নিয়ে হয়তো রাহুল গান্ধীর প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যুদ্ধেও নিয়ে বা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলেরই, অন্তত এস্টাবলিশ রাজনৈতিক দলের কোনো আমি এই কলকাতার অতিমামদের কথা বলছি না, কোনো এস্টাবলিশ রাজনৈতিক দলই এটা বলতে পারবেন এবং বলেওনি যে ভারতবর্ষের সেনাবাহিনী ঠিক কাজ করছে না। জঙ্গিদের বা পাকিস্তান নামক সন্ত্রাসবাদীদের রাষ্ট্রদের যুদ্ধ বা গোলার মাধ্যমেই জবাব দিতে হবে। আচ্ছা, আরো একটা বিষয় সামাজিক মাধ্যমে বারে বারে উঠে আসছে, সেখানে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমানে রয়েছে নরেন্দ্র মোদী, দুজনের একটা তুলনা চলছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, এখনও অবধি মানে আজ আমরা যখন কথা বলছি তখন অবধি ইন্দিরা গান্ধীকে আমার এগিয়ে রাখতেই হবে। তা যদিও এটা বিজেপির সমর্থকরা বলবেন যে সেই সময় যখন 1971 হয়েছিল, তখন দুটি দেশ পরমাণু শক্তিধর ছিল না, ফলে পরমাণু শক্তিধর হয়ে যাওয়ার পরে অনেক বাধ্যবাধকতা থাকে। কিন্তু আমি খুব বিনীতভাবে মনে করিয়ে দেব যে 1971 যুদ্ধটা, মানে যুদ্ধ ভারত ঘোষণা করার পর থেকে ভারতকে কিন্তু পুরোটা লড়তে হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে, সেটা পাকিস্তানই ছিল। যেখানে যুদ্ধ ওটা হচ্ছিল, যে বাংলাদেশ যেখান থেকে জন্ম নিল, সেটা পাকিস্তানই ছিল। আমরা তো ঢুকে মারবার সাহস দেখিয়েছিলাম। আমার মনে হয় যে এখনও অবধি ইন্দিরা গান্ধী যে পারফরমেন্স করে গেছেন, তার যে সাফল্য, তার সঙ্গে অন্য কোনো প্রধানমন্ত্রীর সাফল্যকেই জোড়া যাবে না। একই সঙ্গে আমি এটাও আপনাকে মনে করাবো যে 1971 পর এই প্রথম 2025 কিন্তু আমাদের সেনাবাহিনী আবার পাকিস্তানের মূল ভূখণ্ডে বেড়েছে। কিন্তু সেনাবাহিনীর পারফরমেন্স আর পলিটিক্যাল লিডারশিপের মধ্যে তো তফাৎ আছে। আমাদের পলিটিক্যাল লিডারশিপ যদি নরেন্দ্র মোদী যদি ডোনাল্ড ট্রাম্পের কথা না শুনতেন, তাহলে হয়তো ভারতবর্ষ, আবারও বলছি, পাকিস্তান নামক টেরর স্টেটটির জঙ্গি নেটওয়ার্ককে ধ্বংস করে দেওয়ার বেটার অবস্থায় থাকতো, আরও এগিয়ে থাকতো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হান্ট।